বলে শুরু করা যাক। স্যারের একের কোশ্চেনটা বলেছে 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা। তার মানে এখানে পি অর্থাৎ আসল হলো 400 টাকা, আর অ্যামাউন্ট অর্থাৎ সমল চক্রবৃদ্ধির মানটা বলে দিয়েছে 441 টাকা। এবং বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার বার করতে বলেছে, আর এর মান বার করতে বলেছে। আর টি অর্থাৎ সময় বা এন যাই বলি না কেন সেটার মান বলে দিয়েছে 2 বছর। তো সূত্রটা আমরা সবাই জানি, অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে মান সব বসিয়ে দিলে 441 সমান সমান 400 ইন্টু 1 প্লাস আর এর মান বার করতে হবে এন 2 বছর। তো সব বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার 400টাকে 441-এর দিকে নিয়ে চলে আসতে পারি। 400 নিচে চলে যাবে, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2। এখানে যেহেতু পুরোটা হোল স্কোয়ার আছে, তাহলে চেষ্টা করতে হবে এই দিকের ভ্যালুগুলো যদি কিছু ক্যান্সেল হয়, ক্যান্সেল করার পর যেটা পড়ে থাকবে তাকে হোল স্কোয়ার ফর্মে আনতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে 441 আর 400 কোনো নাম্বার দিয়ে কাটাকুটি করা যাবে না, তাহলে এটাকে কোনো কিছুর হোল স্কোয়ার ফর্মে আনতে পারি কিনা দেখি। এটা মনে রাখতে পারলে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা, যে 400 মানে 20-এর হোল স্কোয়ার, আর 441 মানে 21-এর হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে কোনো কিছুর হোল স্কোয়ার ফর্মে নিয়ে চলে এলাম, আর এইদিকে অলরেডি হোল স্কোয়ার ফর্মে ছিল। তাহলে সমান সমান দুই দিকে যদি হোল স্কোয়ার বা হোল কিউব যাই একই পাওয়ার থাকে, সেগুলোকে মনে করা যাক যে কেটে গেছে। কেটে দেওয়ার দরকার নেই, কিন্তু মনে করতে পারি যে কেটে গেছে। তাহলে পড়ে থাকবে 21/20 ইকুয়াল টু এদিকে পড়ে থাকবে r/100। আশা করছি এখানটা বোঝা গেছে। এরপর কী করবো, এরপর r/100টাকে ওইদিকে রেখে দিলাম, 1টাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে 21/20 -1, ওদিকে +1 ছিল, ওদিকে -1 হয়ে গেল। তো এবার এদিকে লসাগু করলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 আর 20, 1 আর 20 এলসিএম করলে হয়ে যাবে 20। তো থাকবে 21 - 20 ইকুয়াল টু r/100। তো এটা পরে থাকবে 1/20 ইকুয়াল টু r/100। এদিকে 0 0 ক্যান্সেল, 2 5, তাহলে কোনাকুনি গুণ করে দিলে r ইকুয়াল টু 5%। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এবার চলে যাওয়া যাক 2 নম্বর কোশ্চেন, 4-এর দাগের 2-এরটা। চারের দাগের 2-এরটা বলেছে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, তো এদের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, আর আমরা জানি মূলধনের অনুপাত যেটা সেটাই লভ্যাংশের অনুপাত, মানে এই অনুপাতেই ওরা নিজেদের মধ্যে মোট লাভের টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আমি ধরে নিচ্ছি যে এদের মূলধনের অনুপাত এত অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথম ব্যক্তির লাভের পরিমাণ নয়, প্রথম ব্যক্তির যে লভ্যাংশ লিখতে পারি, কিন্তু লেখার দরকার নেই, আরও সহজে করা যেতে পারে, কিন্তু দেখছি। এটা সহজে করার একটা নিয়ম আছে। ধরি মোট লাভ x টাকা। মোট লাভ যদি x টাকা হয়, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে? প্রথম ব্যক্তির লাভ হবে x গুণ প্রথম ব্যক্তির অনুপাত হচ্ছে 3, আর অনুপাতের যোগফল করলে হবে 8 5 13, 13 আর 3 16। তাহলে প্রথম ব্যক্তির লাভ এটা। এখন কোশ্চেনে বলে দিয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির চেয়ে 60 টাকা কম। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ আমার বার করার কোনো দরকারই নেই। তাহলে আমি প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির লাভটা নিয়েই আমার অঙ্কটা করলে হয়ে যাবে। তৃতীয় ব্যক্তির লাভ হবে মোট লাভ x টাকা ইন্টু তৃতীয় ব্যক্তির অনুপাত 5 আর অনুপাতের যোগফল 16। যেমন এটা হয়েছিল 3x/16 আর এটা হবে 5x/16। তাহলে কোশ্চেনে বলে দিয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম, তার মানে এই তৃতীয় ব্যক্তির লাভ 60 টাকা বেশি। তাহলে এবার শর্ত অনুসারে দিয়ে লিখলেই হয়ে যাবে। শর্ত অনুসারে দিয়ে লিখলে যদি তৃতীয় ব্যক্তির লাভ বেশি প্রথম ব্যক্তির লাভ কম, সেটা বিয়োগ করলেই পাওয়া যাবে যে তৃতীয় ব্যক্তির লাভ থেকে প্রথম ব্যক্তির লাভকে বিয়োগ করলে যেটা হবে সেটাই 60 টাকার সমান হবে, কারণ তৃতীয় ব্যক্তির চেয়ে প্রথম ব্যক্তি 60 টাকা বেশি লাভ পেয়েছে, বা উল্টোভাবে বললে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম লাভ পেয়েছে। তার মানে যে দুজনের যে লাভের যে পার্থক্য সেটা হচ্ছে 60 টাকা। লসাগু 16 চলে যাবে,
তাহলে 5x মাইনাস 3x ইকুয়াল টু 60। এটা ক্যালকুলেট করলে 2x ইকুয়াল টু 16 আর 60 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হবে 60 ইন্টু 16/2, 2 দিয়ে এটা ক্যান্সেল করলে 30, এবং x ইকুয়াল টু 3 ছিল 48, 480 টাকা। আর এক্সটা কী ধরেছিলাম মোট লাভ, আর কোশ্চেনে মোট লাভ জানতে চাইছি, সুতরাং মোট লাভের পরিমাণ 480 টাকা। আশা করছি বোঝা গেছে। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, এই সমীকরণের দুটি বীজের সমষ্টি শূন্য। তো এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা হবে 2kx মাইনাস কে। তো সবাইকে একই দিকে আনলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। তো সাজিয়ে নিলে এক্স স্কোয়ার, এই দুটোর মধ্যে থেকে মাইনাস এক্স কমন নিতে পারি, নিলে হবে হচ্ছে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। এখন এই সমীকরণকে যদি আমি আমার চেনা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে, এটা 1 নম্বর দিয়ে দিচ্ছি, এবার লিখতে হবে 1 নং সমীকরণকে এর সাথে তুলনা করে কি পাই, এ সমান কত পাই, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1, বি হলো এক্সের সহগ, হচ্ছে এক্স বাদ দিয়ে ওর সঙ্গে যা থাকবে মাইনাস এই পুরোটা, তাহলে বি ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 2k, আর সি ইকুয়াল টু কে, এখানে সি ইকুয়াল টু কে অলরেডি। এবার সমীকরণে বলে দিয়েছে যে, কোশ্চেনটাতে বলে দিয়েছে যে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তার মানে এই সমীকরণের যে দুটি বীজ তাদের যোগফল শূন্য। আর আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা বিটা হয় তাহলে তাদের যোগফল কী করে বার করে আর গুণফল কী করে বার করে, এটা আমরা জানি। যোগফল বার করার নিয়ম হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস বি এর ভ্যালু অলরেডি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস 2k বাই এ মানে 1। আশা করছি এটা বোঝা গেছে। এবং এটা থাকবে 1 প্লাস 2k। আর গুণফলের ভ্যালু কী করে বার করে, সি বাই এ ইকুয়াল টু কে বাই 1। এখানে আমার কোশ্চেনটাতে গুণফলের কোনো দরকার নেই, তো এটা না লিখলেও চলবে। এটা আমি জাস্ট বললাম যে কোনো সমীকরণের যোগফলের মান পাওয়ার নিয়ম হচ্ছে এক্সের যে সহগ আর এক্স স্কোয়ারের যে সহগ তাদের অনুপাত, আর তার আগে একটা মাইনাস। তো এই সমীকরণে এক্সের সহগ আমি পেয়েছিলাম এইটা, আর এই এক্স স্কোয়ারের সহগ পেয়েছিলাম 1, তাহলে এদের বাই করে লিখলাম, আর মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেছে। এখন অঙ্কটাতে বলে দিয়েছে যে সমীকরণের বীজদ্বয় অর্থাৎ আলফা বিটা তাদের যোগফল অর্থাৎ সমষ্টি শূন্য, তার মানে এটার মান শূন্য প্রশ্নে বলে দিয়েছে। তাহলে 1 প্লাস 2k ইকুয়াল টু 0, এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী এটা শূন্য হলে তাহলে কে এর মান কী হবে, 2k ইকুয়াল টু -1, তাহলে কে ইকুয়াল টু কত হয়ে যাবে -1/2, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কী করলাম, দ্বিঘাত সমীকরণটাকে আগে সাজিয়ে নিলাম, এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করলাম, করে এ বি সি এর মান বার করে নিলাম। এখন এই সমীকরণের দুটি বীজের সমষ্টি শূন্য, তো এই সমীকরণের দুটি বীজ আমার জানা নেই, আমি আলফা বিটা ধরলাম। তো আলফা বিটার যোগফলটা কী করে বার করে আর গুণফলটা কী করে বার করে সেটা সমীকরণ সমাধান চ্যাপ্টারেই ছিল, মাইনাস বি বাই এ। তো বি আর এটাকে এভাবে লিখলাম। আর সমীকরণটাতে অঙ্কটাতে বলে দিয়েছে যে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটার মান শূন্য, আর আমরা বার করেছি এটা। তাহলে প্রশ্ন অনুযায়ী এইটা সমান শূন্য, এটা সমান শূন্য হলে কে এর মান -1। চলে যাওয়া যাক 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, এবি হচ্ছে ব্যাস, তাহলে আমি এটা এবি এঁকে নিলাম। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি মনে করো এরকম হবে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি এর মান, এবিসি এই মানটা বলে দিয়েছে 65 ডিগ্রি, আর ডিএসি মানে এটা যদি যোগ করা হয় তাহলে এর মানটা বলে দিয়েছে 40। আমাদের বার করতে বলেছে বিসিডি মানে এই কোণটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এই ছবিটা বোঝানোর জন্য একটু বড় করে আঁকছি, দেখা যাক, চেষ্টা করো বোঝার। এটা 40 ডিগ্রি, এটা 65 ডিগ্রি। দেখো আমরা
একটা উপপাদ্য বা প্রয়োগ বলতে পারো, সেটা করেছি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে একটা ত্রিভুজের যদি একটি বৃত্তের ব্যাস বা ব্যাসের এই যে ব্যাসের দুই প্রান্তের সঙ্গে যদি বৃত্তের কোনো একটা জায়গা, ধরো এখানে বিন্দু নিতে পারি, এখানে যেখানে ইচ্ছা বিন্দু নিয়ে যদি জয়েন করি, এই বিন্দু থেকে ব্যাসের দুই প্রান্তকে জয়েন করি, তাহলে একটা কোণ পাওয়া যায়, এটা 90 ডিগ্রি। অর্থাৎ প্রয়োগটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এখানে তেমনই একটা হচ্ছে, দেখো এটা সবসময় 90 ডিগ্রি। এখানে যেমন হচ্ছে, দেখো এবি ব্যাসের দুই প্রান্তের সঙ্গে বৃত্তের গায়ে একটা বিন্দু সি মনে করো, সেটাকে যোগ করা হয়েছে। তাহলে এইটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ সমকোণ 90 ডিগ্রি তৈরি করছে নিশ্চয়ই, বোঝা গেল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 65 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে যোগ করলে পাবো হচ্ছে 65 প্লাস 90 155। মানে দুটো কোণের যোগফল 155 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি 180 ডিগ্রি থেকে যদি 155 বাদ দিই, তাহলে এই কোণটা পেয়ে যাবো। যেহেতু এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা হচ্ছে 25 ডিগ্রি পেয়ে যাবো। যেমন এটা 25 ডিগ্রি। এবার আমাকে বার করতে বলেছে বিসিডি, মানে এইটা, এই পুরো কোণটা আমাকে বার করতে হবে। পুরো কোণটা বার করার নিয়ম, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আবার একটা ছবি আঁকছি, দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সে যেমনই দেখতে হোক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল, মানে পাশাপাশি কোণ নয়, বিপরীত কোণ, এইটার সঙ্গে এটা বিপরীত কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। কি বললাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তাহলে এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার এই কোণটার বিপরীত কোণ এই পুরোটা, তাহলে এদের যোগফল নিশ্চয়ই 180 হওয়া উচিত। তার মধ্যে এইটা আমি পেয়ে গেছি কত, 40 প্লাস 25, মানে 65 ডিগ্রি এইটা। তাহলে এই কোণটা নিশ্চয়ই 180 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 180 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 5 আর 115 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হয়ে গেল 115 ডিগ্রি, এটাই অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। এরপর 5 নম্বর কোশ্চেন বলেছে √5 প্লাস √3 ও √6 প্লাস √2 এর মধ্যে কোনটা বড়। এটার একটা নিয়ম হলো, এটাকে স্কোয়ার করতে হবে, তো করা যাক এক এক করে। এটাকে স্কোয়ার করলে আমরা পাবো √5 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেট করলে পাবো √5 স্কোয়ার মানে 5, আর √3 স্কোয়ার মানে 3। তো 5 আর 3 অ্যাড করলে হয়ে যাবে 8 প্লাস 2√15, 2 ইন্টু √5 ইন্টু √3 মানে 2√15। তো এটা স্কোয়ার করলে এটা পেলাম। এবার এটা স্কোয়ার করা যায়, √6 প্লাস √2 হচ্ছে √6 এর স্কোয়ার প্লাস 2, √6 এর স্কোয়ার মানে 6, √2 স্কোয়ার মানে 2, 6 আর 2 অ্যাড করলে 8 প্লাস 2 √12 সরি। তো এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে তুলনা করতে হবে। দেখো, যেহেতু আমরা জানি যে 15 গ্রেটার দেন 12, তাহলে 15 রুট করলেও 12 রুটের থেকে বেশি হবে, বুঝতে গেল। 15 12 থেকে বেশি, তাহলে √15 √12 থেকে বড়। √15 √12 থেকে বড় মানে 2 দিয়ে যদি গুণ করে দিই, সেটাও নিশ্চয়ই বড় হবে। 2 দিয়ে গুণ করলে ওটা বড় হবে। একইভাবে যদি 8 যোগ করে দিই, তাহলে সেটাও বড় হবে। তাহলে এইটাই তো এই সংখ্যাটা, আর এইটাই হচ্ছে এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা এর থেকে বড়, বোঝা গেল। এত কিছু হয়তো না করে দেখালেও চলবে, শুধু এটা বলে দিলেই হবে যে যেহেতু আমরা জানি √15 লিখতে হবে, যেহেতু আমরা জানি √15 গ্রেটার দেন √12, তাই এই যে √5 প্লাস √3 গ্রেটার দেন √6 প্লাস √2, এইটুকু লিখলেও হবে। কিন্তু আমি এটা কেন হয় সেটা বলে দিলাম, এটা না লিখলেও চলবে। এবারে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে। আচ্ছা, 1:2 তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, নিরেট চোঙের ব্যাসে প্রথম চোঙের উচ্চতা s2, দ্বিতীয় চোঙের উচ্চতা বলে দিয়েছে কত, 1:2। ঠিক আছে, মানে উচ্চতাটাকে আমি ধরে নিতে পারি, প্রথম চোঙের উচ্চতা মনে করলাম 1 × h, আর দ্বিতীয় চোঙের উচ্চতাটাকে মনে করলাম 2 × h, করতে পারি আমার ইচ্ছা।
এক্সও ধরা যাবে, এক্স ধরলে 2x, অসুবিধা নেই। এরপর বলেছে নিরেট চোঙ দুটির আয়তন সমান। আচ্ছা, আর ব্যাসার্ধ জানা নেই, তো ব্যাসার্ধটাকে ধরে নিই আমি, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2। তাহলে শর্ত অনুসারে এবার ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রথম চোঙের আয়তন আর দ্বিতীয় চোঙের আয়তন সমান, তাহলে প্রথম চোঙের আয়তন একদিকে লিখব, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই R1 স্কোয়ার H, এটা প্রথম চোঙের আয়তন। প্রথম চোঙের ব্যাসার্ধ R1 ধরেছি, উচ্চতা H, এই প্রথম চোঙের আয়তন। দ্বিতীয় চোঙের আয়তন হচ্ছে পাই R2 স্কোয়ার, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ এটা, আর উচ্চতা হলো 2H। তাহলে প্রথম চোঙের আয়তন, দ্বিতীয় চোঙের আয়তন, প্রশ্নে বলে দিয়েছে দুটি চোঙের আয়তন সমান, তাহলে এটা সমান এটা, আশা করছি বোঝা গেছে। এবার পাই পাই ক্যান্সেল, H H ক্যান্সেল, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু 2। এই R2 স্কোয়ারটাকে দিকে নামিয়ে দিলাম, আর 2 এর নিচে কিছু নেই, মানে 1 লিখতে পারি আমার ইচ্ছা, তাহলে R1 বাই R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/1। এবার এই হোল স্কোয়ারটা তুলে এদিকে রুট হয়ে যাবে, মানে R1 বাই R2 ইকুয়াল টু √2/√1, মানে এটা লেখা যায় R1 বাই R2 ইকুয়াল টু √2/1। এটাকে অনুপাত আকারে লিখলে কী হবে, এটা এখানে লিখছি দেখো, তাহলে R1 এটা বাই আছে মানে h2 দিয়ে লেখা, একই ব্যাপার, ইকুয়াল টু হয়ে যাবে √2/1, এটা হচ্ছে উত্তর। 7 নম্বরে বলেছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার মান কত। তো tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, এই অঙ্কগুলোর নিয়ম, মানে এই ধরনের অঙ্ক এটা ছাড়া অনেক রকম হতে পারে। এখান থেকে খেয়াল রাখতে হবে, এখানে যেটা থাকবে এটা তার উল্টো থাকবে, মানে এখানে tan থাকলে এখানে cot থাকবে, এখানে sin থাকলে এখানে cosec থাকবে, এখানে cos থাকলে এখানে sec থাকবে, থাকতেই পারে, ঠিক আছে। এগুলো শর্টকাট নিয়ম হচ্ছে অঙ্কগুলোর, যখনই যোগ আকারে 2 হবে তখন মনে মনে ভেবে নিতে হবে যে tan থিটার মানটাও 1, cot থিটার মানটাও 1। তাহলে এর মান 1, এর মান 1 হলে একে স্কোয়ার করলে 1 হবে, cot থিটার মান 1 হলে একে স্কোয়ার করলে সেটাও 1 হবে, তাহলে 1 + 1 এর উত্তরে 2 হবে। কিন্তু এটা যেহেতু SAQ, তাহলে আমাকে করে দেখাতে হবে। MCQ হলে আমি এটা মুখে মুখে বলে দিতে পারতাম, যেটা প্লাস এটা যদি 2 হয় তাহলে এর মান 1, এর মান 1, তাহলে এদের যোগ 1 1 যোগ করে 2 হয়ে যাবে। আর যদি এখানে বিয়োগ থাকতো তাহলে 1 1 বিয়োগ করে 0 হয়ে যেত, সেটা মুখে মুখে বলে দেওয়া যাবে। কিন্তু SAQতে 2 নম্বরের কোশ্চেন যেহেতু, তাহলে এটা করে দেখাতে হবে। তাহলে সেই নিয়মটা এবার দেখে নেওয়া যাবে। এই অঙ্কটা কেমনভাবে থাকতে পারে বলেছি, এখানে যা থাকবে এটা তার উল্টো থাকবে, tan থাকলে cot, sin থাকলে sec থাকলে cos, এরকম। কেন থাকবে, তার কারণ হচ্ছে এটাকে যাতে আমরা লিখতে পারি tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়াল টু 2। এখন যদি আমি tan থিটা সমান সমান x বসাই, এখানে x ধরি, এটা মনে করো x ধরলাম, তাহলে এখানে কি লিখব, এখানে লিখব x প্লাস 1/x, কারণ tan থিটাকে আমি x ধরেছি, তাহলে এটা হবে। এটাকে সমাধান করো, এটা সমাধান করলে কি হবে, x স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু 2, মানে x স্কোয়ার, এই 2টা 2x এবং এক্সটা গুণ হয়ে গেলে হবে 2x, 2xকে এইদিকে নিয়ে চলে আসলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো, এটাকে মিডিল টার্মও করা যেতে পারে, বা এটা দেখে বোঝাচ্ছে যে একটা ফর্মুলাটা কি, x মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো মিডিল টার্ম করলেও হবে, এইভাবে কেউ যদি দেখে বুঝতে পারে সেটাও হবে, এটা ইকুয়াল টু 0। আর কোনো সংখ্যার স্কোয়ার ইকুয়াল টু 0 এই কথাটার মানে সেই সংখ্যাটা নিজে 0। আর যদি আমরা মিডিল টার্ম করতাম তাহলে এমন আসতো x মাইনাস 1 ইকুয়াল টু 0। যাই হোক না কেন x এর মান অলওয়েজ 1ই হবে। তাহলে এটা থেকেও সলভ করলে x এর মান কত হবে, 1 হবে। x এর মান 1 হওয়া মানে এক্সটাকে আমরা কি ধরেছিলাম, tan থিটার মান 1 হওয়া, বললাম tan থিটার মান 1 হবে, কিন্তু নিয়মটা হচ্ছে এরকম, tan থিটার মান 1 হয়ে গেল। tan থিটার মান 1 হলে যেটার মান বার করতে বলেছিল এইটা, সেটা আমরা তুলছি, ঠিক আছে। অতএব tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা। এবার কোশ্চেনটাতে এখানে স্কোয়ার না দিয়ে যত ইচ্ছা নাম্বার দিতেই পারে, এখানে স্কোয়ার না দিয়ে tan টু দি পাওয়ার যা ইচ্ছা হতে পারে, tan টু দি পাওয়ার 5 থিটা, cot টু দি পাওয়ার 5 থিটা, tan টু দি পাওয়ার যদি এরকম দেয় যে tan টু দি পাওয়ার 2026 থিটা প্লাস cot টু দি পাওয়ার 2026 থিটা, তার মানটাও সেই একই হবে, এর যা মান হবে এরও তাই মান হবে, এতে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এমনভাবে দেখিয়ে দিচ্ছি, tan স্কোয়ার থিটা, তো tan থিটার মান তো 1 হলো, tan থিটার মান 1 হওয়া মানে এটাকে লেখা যাবে tan থিটা স্কোয়ার, আর এটাকে লেখা যাবে 1/tan থিটা তার স্কোয়ার, কারণ cot মানে 1/tan,
তো ট্যান থিটার মান 1 স্কোয়ার, এটাও 1 স্কোয়ার, তো 1 + 1 2 হবে। এটাও যদি থাকতো এখানেও লিখতে পারতাম ট্যান থিটা টু দি পাওয়ার 2026, আর এটা হচ্ছে 1/tan থিটা টু দি পাওয়ার 2026। তো ট্যান থিটার মান তো 1 টু দি পাওয়ার 2026, এটাও 1/1 টু দি পাওয়ার 2026। তো 1কে যতবারই গুণ করা হবে একই হবে, এটাও 1 হবে, তাহলে উত্তর 2 হবে। মানে এরকম টাইপের যে কোনো অঙ্ক উত্তর 2 হবে। আশা করছি বোঝা গেছে। চলে যাওয়া যাক পরের কোশ্চেনে, 8 নম্বর কোশ্চেন। আট নম্বর কোশ্চেনটা এখানকার মধ্যে সব থেকে একটা কনফিউজিং এবং খুব ভালো কোশ্চেন একটা বলা যেতে পারে, ভালো করে বোঝো এটা। ABC যে ত্রিভুজ আছে, ABC এর ওপর D একটা বিন্দু, আর AB এর ওপর D আর AC এর ওপর E একটা বিন্দু নেওয়া হয়েছে। এমনভাবে নেওয়া হয়েছে যাতে করে AD বাই এটা সমান্তরাল, ভালো কথা, AD বাই BD তার অনুপাত দেওয়া আছে 3/2, ঠিক আছে। আর থেলসের উপপাদ্য দিয়ে আমরা কি বলতে পারি, যদি এটা এর সমান্তরাল হয় তাহলে এর অনুপাত যা হবে এদের অনুপাত তাই হবে, অর্থাৎ উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, উপপাদ্য অনুসারে লিখতে পারি AD বাই BD ইকুয়াল টু AE বাই EC ইকুয়াল টু 3/2 হবে, মানে এর অনুপাতটাও 3/2 হবে। কিন্তু এটা কোশ্চেনে জানতে চাইনি, কোশ্চেনে জানতে চেয়েছে এইটা বাই এটার মান কত। সেটার জন্য আমাদেরকে দেখাতে হবে এই ত্রিভুজটা ADE এবং ABC, অর্থাৎ ত্রিভুজ ADE ও ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই দুটো ত্রিভুজকে, এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটাকে আমি সদৃশ কোণী দেখাবো। সদৃশ কোণী মানে কি করে দেখাবো, দেখো, যদি এরা দুজন সমান্তরাল হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, মানে ছোট ত্রিভুজের ডি কোণ আর বড় ত্রিভুজের বি কোণ সমান হবে। তেমনি এটা সমান্তরাল বলে এটা সম্ভব। তেমনি এই ত্রিভুজের ই কোণ আর এই ত্রিভুজের সি কোণ সমান হবে, মানে কোণ ADE সমান কোণ ABC, যেহেতু DE সমান্তরাল BC এবং AB ছেদক। একই কারণে হচ্ছে একই রকমভাবে AED মানে এই কোণটা সমান কোণ ACB, কেন, কারণ DE সমান্তরাল BC এবং AC ছেদক। এবার কোনো দুটো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়ে যায় তাহলে সেই দুটো ত্রিভুজ সদৃশকোণী বলে। আর সদৃশকোণী হওয়া মানে তারা এদের বাহুর অনুপাতগুলো সমান হবে। তাহলে এই ত্রিভুজের বাহুর অনুপাত আর এই ত্রিভুজের বাহুর অনুপাত সমান। এবার এই ত্রিভুজের এই কোণের সঙ্গে বড় ত্রিভুজের এই কোণ সমান হয়ে গেছে, আর এ কোণটা তো সাধারণ কোণ, মানে দুটো ত্রিভুজেই আছে এ কোণটা, তাহলে এই কোণটা অটোমেটিক সমান হবে। তাহলে বলতে পারবো কি ত্রিভুজ ADE ও ত্রিভুজ ABC হচ্ছে সদৃশকোণী, অর্থাৎ সদৃশ হওয়া মানে কি, সদৃশ হওয়া মানে এই ত্রিভুজের বাহুর অনুপাত, এই ত্রিভুজের বাহুর অনুপাতগুলো সমান হবে। এবার কোন বাহুর সঙ্গে কোন বাহুটা নেওয়া হবে, দেখো এখানে যে দুটো কোণ সমান দেখিয়েছি সেই কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত নিতে হবে, মানে ADE এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা, তাহলে AE, যেহেতু এটার সঙ্গে এটা সমান তাহলে এই বাহু এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু নিতে হবে, এই তাদের অনুপাত নিতে হবে। ADE মানে এই বিপরীত বাহু এটা, ABC মানে এইটা বিপরীত বাহু হচ্ছে এটা AC, ঠিক আছে। একই রকমভাবে AED মানে এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে AD বাই ACB মানে এর বিপরীত বাহু AB, এর সঙ্গে সমান হবে এ কোণের বিপরীত বাহু এই ত্রিভুজে এটা, আর এ কোণের বিপরীত বাহু বড় ত্রিভুজে এটা, তাহলে DE বাই BC, এই সব বাহু অনুপাতগুলো সমান হবে।
এবার এইটার মান আমাদেরকে বার করতে বলেছে। তো এইটা সমান সমান আমি এইটা বা এটা যে কোনো একটা অনুপাতের মান আমাকে বার করে নিতে হবে। কী করে বার করবো? তাহলে এই অনুপাতের মান জেনে যাবে। এই দুটোর মধ্যে জেনে যাওয়ার নিয়ম হচ্ছে, দেখো এডি কত বোঝাচ্ছিল 3 বোঝাচ্ছিল, বিডি মানে এডি কত বোঝাচ্ছিল 3, বিডি কত বোঝাচ্ছিল 2। তাহলে এডির জায়গায় 3 আর এটা তো এবি, এটা এডি এটা এবি, এবি মানে কত পুরোটা, এবি মানে এডি প্লাস ডিবি 3 প্লাস 2 মানে এবি মানে 5। তাহলে এডি মানে 3 আর এবি মানে কত 3 আর 2 5, সেই অনুপাতটাই এই ডিই বাই বিসির সঙ্গে ইকুয়াল হবে। বোঝা গেল? তার মানে এই সব কটা অনুপাত এই 3/5-এর সঙ্গে সমান। তাহলে এই অনুপাতটাও 3/5-এর সঙ্গে সমান, এই অনুপাতটাও 3/5-এর সঙ্গে সমান, এই অনুপাতটাও 3/5-এর সঙ্গে সমান। আমাদের যেহেতু এইটা জানতে চেয়েছি তাই জন্য এইটা সমান সমান এটা রাখলাম, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। যদি না বোঝাও যায় এইটাকে 2-3 বার রিপিট মোডে দেখে নেবে, বুঝে যাবে। মানে এখানে টার্গেটটা হচ্ছে এই দুটো ত্রিভুজ, এই ছোটো ত্রিভুজ আর বড় ত্রিভুজটাকে সদৃশ দেখানো। আর সদৃশ দেখালেই কোন অনুপাতগুলো সমান হবে সেটা আমি এখান থেকে বললাম, যে কোণগুলো সমান হয়েছে তাদের অনুপাত নিতে হবে, নিয়ে সেই অনুপাতগুলোই সমান হবে। মানে যে কোণগুলো সমান হয়েছে তাদের বিপরীত বাহুর অনুপাতগুলো নিতে হবে। এই যে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা। এবার উপরে আমি লিখছি সব ছোট ত্রিভুজের বাহুগুলো আর নিচে লিখছি বড় ত্রিভুজের বাহুগুলো। এটা মেনটেন করতে হবে। আমি উপরে একবার ছোট ত্রিভুজের বাহু, নিচে বড় ত্রিভুজের বাহু, এখানে বড় ত্রিভুজের বাহু, এখানে ছোট ত্রিভুজের বাহু লিখলাম, ওরকম হবে না। এখানে উপরে সব ছোট ত্রিভুজের বাহু লিখলে নিচে সব বড় ত্রিভুজের বাহু লিখতে হবে, উপরে সব বড় ত্রিভুজের বাহু লিখলে নিচে সব ছোট ত্রিভুজের বাহু লিখতে হবে, এরকম। বুঝে গেল? এরপর চলে যাচ্ছি পরের কোশ্চেনে, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? এটা খুব ভালো একটা কোশ্চেন। এটা ঘনকের চ্যাপ্টারের এসএকিউতে দেওয়াই আছে বোধহয়। দেখা যাক। ধরি ঘনকের বাহু এক্স, তাহলে ঘনকের বাহু যদি বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ধরলাম আমি, তাহলে ঘনকের আয়তন হবে কত? এক্স কিউব ঘন সেমি। এটা তো ঘনকের আয়তনের ফর্মুলা, বাহুকে 3 বার গুণ করলে আয়তন পাওয়া যায়। এখন বলছে ঘনকের বাহু যদি 50% কমানো হলে বাহু হবে, 50% কমানো হয়েছে। 50% কার 50%? আগে যে বাহু ছিল তার 50%। তো আগে ছিল এক্স, যেহেতু কমানো হয়েছে তাহলে এক্স মাইনাস, মানে এক্স থেকে কমে যাবে। কতটা কমবে? এক্সের 50%, 50/100। পার্সেন্টেজ সাইন তোলার জন্য নিচে 100। এটা ক্যালকুলেট করলে এক্স মাইনাস, এটা কাটলে 2, এক্স মাইনাস x/2। এটা লসাগু টসাগু করলে পাওয়া যাবে 2x মাইনাস x/2, তার মানে x/2 সেমি। মানে ঘনকের বাহু দৈর্ঘ্য 50% কমানো হলে নতুন বাহু হবে x/2, অর্থাৎ অর্ধেক। এটা দেখেও বোঝা যায়। যদি ঘনকের বাহু 10 সেন্টিমিটার হতো, বাহুর দৈর্ঘ্য 50% কমানো হবে মানে কি হাফ কমানো হবে। তো হাফ কমানো হলে 10 থাকলে সেটা 5 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এক্স ধরেছিলাম, 50% কমানো হয়েছে মানে x/2, অর্ধেক হয়ে গেছে। তাহলে এখন ঘনকের আয়তন কত হবে? এটা হচ্ছে পরিবর্তিত ঘনকের আয়তন, ঠিক আছে? এটা লিখে দিচ্ছি। পরিবর্তিত ঘনকের আয়তন হবে কত? এই বাহুর, ঘনকের যে নতুন বাহু তার কিউব, যেমন x³/8 ঘন সেমি। এবার জানতে চেয়েছি এদের দুজনের অনুপাত, আয়তনের অনুপাত, মানে মূল ঘনকের আয়তন ইসটু পরিবর্তিত আয়তনের ঘনকের আয়তন। মূল ঘনকের আয়তন কত ছিল? x3। পরিবর্তিত ঘনকের আয়তন কত পেলাম? x³/8। তো এটা কি হয়? এর নিচে 1, অনুপাতের দুই দিকে কি হয়? কোণাকুণি গুণ হয়ে যায়। তো 8-এর সঙ্গে x³ গুণ হয়ে যাবে, আর 1-এর সঙ্গে x³ গুণ হয়ে যাবে, x³ কেটে যাবে, তাহলে 8:1। এটা হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন বলেছে sin 2x minus 30 ডিগ্রি ইকুয়াল টু cos 2y প্লাস 30 ডিগ্রি হলে tan x প্লাস y এর মান জানতে চেয়েছে। এটার মান বার করতে বলেছে। তো এটাকে আগে সলভ করা যাক। সমান সমানের একদিকে সাইন আর একদিকে কস থাকলে হবে না।
দুদিকেই একই বানাতে হবে, হয় এদিক দুদিকেই কস বানিয়ে দিতে হবে, নাহলে দুদিকেই সাইন বানিয়ে দিতে হবে। দুদিকেই আমি বললাম যে ভাবলাম যে কসকেই সাইন বানিয়ে দিই, অসুবিধা নেই, কেউ কস সাইনকেও কস বানাতে পারে, ঠিক আছে, একই হবে অ্যান্সার তা সবার। এই কসকে সাইন বানাতে গেলে কস থেকে সাইনে চেঞ্জ করে দিলাম, তাহলে এটা আর থাকবে না, এটাকে লিখবো কি 90 ডিগ্রি মাইনাস এই পুরোটা, কারণ ফর্মুলাটা কি কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে কস এটা মনে করলাম থিটা, তাহলে কসকে আমি সাইনে যখনই করে দিলাম চেঞ্জ, তখন এই থিটাটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আশা করছি বোঝা গেছে। এর সময় দুদিকে সাইন আর সাইন ক্যান্সেল আউট, মনে করো ক্যান্সেল করবে না, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ভাবো, তাহলে সমান এদিকে এটা পড়ে থাকবে আর ওইদিকে ওটা পড়ে থাকবে। 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 30 ডিগ্রি। বোঝা গেছে। এবার ব্র্যাকেট তুলে সব তুলে দিতে হবে, নাহলে যোগ বিয়োগ করতে পারবো না। মাইনাস 2y মাইনাস 30, এটা খেয়াল রাখবে ব্র্যাকেট তোলার সময় এটা মাইনাস আছে মানে এদের দুজনের সাইন মাইনাস হয়ে যাবে, এটা ভুল করে প্লাস লিখলেই আর অ্যান্সার মিলবে না, ঠিক আছে। এবার 2yটাকে এদিকে নিয়ে চলে আসছি, আর সব সংখ্যাগুলোকে একদিকে রাখছি, মানে 90 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা ওইদিকে এসে প্লাস হয়ে যায় এরকম, এদিকে প্লাস 30 মাইনাস 30 ক্যান্সেল, এটা 2 কমন নেওয়া যাচ্ছে, তো এক্স প্লাস ওয়াই এর মান 90 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে কত, 2টা ভাগ হয়ে যাবে মানে 45 ডিগ্রি, মানে এক্স প্লাস ওয়াই এর মান 45, কিন্তু আমাকে জানতে চাইছে ট্যান এক্স প্লাস ওয়াই, অতএব ট্যান এক্স প্লাস ওয়াই। এবার ট্যান এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়ে রেখেছি 45 ডিগ্রি, তার মানে ট্যান 45 ডিগ্রি মানে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল। এবার 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বৃত্তের এবি ব্যাস, আচ্ছা একটি বৃত্তের এবি হলো ব্যাস, এবি আঁকলাম ব্যাস, এখানে কোথাও কেন্দ্র একটা বলেছে পি বৃত্তের উপর যে কোনো বিন্দু পি, আমি এদিকেও কোথাও একটা নিতে পারি, এদিকেও নিতে পারি, আমার ইচ্ছা, মনে করো ওইখানেই নিলাম পি, পি তারপরে এ যুক্ত করলাম, পি বি যুক্ত করলাম, বলেছে পি এ বি এই কোণটার মান বলে দিয়েছে 30 ডিগ্রি, জানতে চেয়েছে পি বি এ এই কোণটার মান। তাহলে এটা আমরা একটু আগে একটা অঙ্ক করলাম যে একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তের সঙ্গে বৃত্তের কোনো বিন্দুকে যদি যোগ করা হয় তাহলে একটা সমকোণ তৈরি হয়, মানে এটাকে বলে কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে কোণ এ পি বি সমান 90 ডিগ্রি, এ পি বি মানে এই কোণটা 90 ডিগ্রি, ওই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা 30 ডিগ্রি, আবার দেওয়া আছে কি কোণ পি এ বি সমান 30 ডিগ্রি। এখন এই কোণটা জানতে চেয়েছে আমাদের বি, তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ আমি অলরেডি জেনে গেছি, এটা তাহলে এই কোণটা পাওয়ার জন্য কি 180 থেকে এই দুটোকে বিয়োগ করতে হবে, তাহলে কোণ পি বি এ সমান 180 মাইনাস এই দুটো কোণের যোগফল 90 প্লাস 30, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 102 ডিগ্রি, মানে হবে 60 ডিগ্রি, মানে উত্তর 60 ডিগ্রি। আশা করছি বোঝা গেছে, খুব সহজ একটা অঙ্ক। এবার চলে যাচ্ছি শেষ কোশ্চেন 12 নম্বর। 12 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আর খুবই সহজ একটা রাশিবিজ্ঞানের কোশ্চেন, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। দেওয়া আছে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু 132 প্লাস 5k, সামেশন এফ আই দেওয়া আছে 20, আর গড়ের মান দেওয়া আছে, গড়কে আমরা লিখি এক্স বার, সেটা হচ্ছে 8.1, তাহলে আমরা গড়ের সূত্র কি জানি, গড়ের সূত্র আমরা কি জানি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটা ইকুয়াল টু গড়, তাহলে এর মান হচ্ছে 132 প্লাস 5k বাই 20 ইকুয়াল টু কত, গড় মানে 8.1, এটা হলো। এবার এটা কোনাকুনি গুণ করে দিতে হবে, 132 প্লাস 5k ইকুয়াল টু 20 ইন্টু 8.1, 32 প্লাস 5k ইকুয়াল টু 20 ইন্টু, এর পয়েন্ট তুললে নিচে 10 হবে, এই শূন্য শূন্য কেটে যাবে, এখন এটা থাকবে 132 প্লাস 5k ইকুয়াল টু, এটা গুণ করলে 2 1 2 আর 2 গুণে 162, ঠিক আছে, বোঝা গেল এতদূর। এবার 5k ইকুয়াল টু 132 এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5k ইকুয়াল টু কত হবে 30, তাহলে k ইকুয়াল টু কত হবে
30/5 = 6, এটা হচ্ছে অ্যান্সার। কে এমন জানতে চাইছে? আশা করছি বোঝা গেছে। এর পরের ভিডিওতে আমরা 2 নম্বর সেটের অঙ্কের যে MCQ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।